সিপিআইএম একে আটকানোর জন্য সর্বাত্মক প্রয়াস নিতে বলছে। কেন বলছে? সর্বাত্মক বিরোধিতা করতে হবে যদি ভারতবর্ষের সংবিধান তাকে রক্ষা করতে হয়। ভারতবর্ষে কি একটাই দল থাকবে যেটা বিজেপি বলছে? যেমন 370 ধারা জারি করে কাশ্মীরের রাজ্য সরকারের তার যে মর্যাদা কেড়ে নিয়ে তারা টেস্ট কেস করেছিল যে ভারতবর্ষে ইচ্ছে মতো সংবিধানকে দুমড়ে মুচড়ে ফেলা যদি চেষ্টা চলে তাহলে মানুষ কতটা প্রতিরোধ করতে পারে। এই যে পরিবর্তন হলো, পরিবর্তনটা বাস্তব কারণ ছিল, সেটাকে কিভাবে? আপকি বার 400 বারের বদলে 250 ছুতে পারলো না এইবার। পেট্রোল ডিজেলের এত দাম কেন? জিনিসের এত দাম কেন? বেকারত্ব কেন? গোটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? দেশের অর্থনীতির এই বেহাল অবস্থা কেন? এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই তারা ইচ্ছাকৃতভাবে নিজেদের এজেন্ডায় দেশ চালাতে চাইছে। এই জন্যই কিন্তু আমরা আমাদের দেশের গণতন্ত্রকে স্বাধীনতার এতদিন পরে প্রায় আনইন্টারাপ্টেড অবস্থায় চালাতে পেরেছি। আমাদের প্রতিবেশী সব দেশ বা আমাদের সমসাময়িক সময় যারা স্বাধীনতা অর্জন করেছে তারা এই দীর্ঘ সময় ধরে সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিকভাবে থাকতে পারেনি। সিপিআইএম ডিজিটালে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে এক দেশ এক ভোট। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গণশক্তির সম্পাদক শমিক লাহিড়ী। আমরা তার কাছ থেকে এই বিষয়ে জানতে চাইব। এমনি আপনারা জানেন যে সিপিআইএম শেষ কেন্দ্রীয় কমিটি মিটিংয়ে যে বিষয়গুলিকে ধরে সারা দেশে আন্দোলনের ডাক দিয়েছে এবং যেগুলোকে বড় বিষয় হিসেবে মনে করেছে তার অন্যতম একটি হচ্ছে এক দেশ এক ভোটের এই যে নীতি। এর মধ্যে আমরা জানি যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রিকমেন্ডেশন জমা পড়েছিল রামনাথ কোবিন্দ কমিশনের, সেই সুপারিশ গ্রহণও করেছে। শোনা যাচ্ছে যে শীতকালীন অধিবেশনে বিলও আসবে, সেরকমই মনোভাব। এখন সিপিআইএম একে আটকানোর জন্য সর্বাত্মক প্রয়াস নিতে বলছে। কেন বলছে আমরা শমিকদার থেকে শুনবো। শমিকদাকে এই অনুষ্ঠানে স্বাগত। সিপিআইএম বলছে যে সংসদীয় গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে মারাত্মক আঘাত হবে এই এক দেশ এক ভোট। কেন বলছে এটা যদি একটু ব্যাখ্যা করেন। প্রথম কথা হচ্ছে কেন এক দেশ এক ভোট, প্রয়োজনটা কেন? সরকার একটা বিচিত্র যুক্তি দিচ্ছে যে একসঙ্গে যদি আমরা সব ভোট করি তাহলে খরচ কমবে সরকারি বিভিন্ন প্রকল্প তার যে কন্টিনিউটি সেই কন্টিনিউটির ছেদ কম হবে। তো সবচেয়ে ভালো ভোট তুলে দিলে কোনো খরচই হবে না, দেশের পার্লামেন্ট তুলে দিলে কোনো খরচই হবে না। আমাদের দেশ হচ্ছে যখন সংবিধান আমরা তৈরি করি, দুঃখের কথা দেশ ভাগ হলো, ধর্মের ভিত্তিতে একদল দেশ করতে চলে গেল। তাদের দেশের পার্লামেন্টারি ডেমোক্রেসির কি অবস্থা দেখতে পাচ্ছেন। ওখানে মানুষের গণতন্ত্র বলে কিচ্ছু নেই। ধর্মের নামে কখনো দেশ চলে না। ধর্ম যার যার নিজের বিশ্বাস, নিজের শ্রদ্ধার জায়গা। আমাদের দেশ ঠিক করলো যে এ দেশটা স্বাধীন হবে, এ দেশটা সার্বভৌম হবে, এ দেশটা বহুত্ববাদে বিশ্বাস করবে, এ দেশটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর হবে। কেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো? তার কারণ আমাদের দেশটা বহু ভাষার দেশ, আমাদের দেশটা বহু ধর্মের দেশ, আমাদের দেশটা বহু সংস্কৃতির দেশ, বৈচিত্র্যের দেশ। ফলে এই দেশ কখনো একভাবে চলতে পারে না। এই দেশের নানান সামাজিক অভ্যাস আছে, সেই সামাজিক অভ্যাসগুলোকে যত আমরা মর্যাদা দিতে পারবো, বিভিন্ন ভাষাকে যত বেশি মর্যাদা দিতে পারবো, বিভিন্ন ধর্মের প্রতি যত বেশি পারস্পরিক মর্যাদাবোধ থাকবে, তত এই দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবে। এই জন্যই আমাদের দেশে রাজ্য অর্থাৎ প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এবং আর একটা সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় সরকার। এবং সংবিধান একদম নির্দিষ্ট করে বলে দিয়েছে কেন্দ্রীয় সরকারের কিছু দায়িত্ব, রাজ্য সরকারের কিছু দায়িত্ব। আর কিছু দায়িত্ব আছে যেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনেই পালন করবে, যেটাকে বলা হয় কনকারেন্ট লিস্ট বা যৌথ তালিকা। এখন ধরা যাক রাজ্যের বিধানসভার নির্বাচন হলো। রাজ্যের বিধানসভার নির্বাচনের পর একদম পরিষ্কার সংবিধানে লেখা আছে কাউন্সিল অফ মিনিস্টার্স দে শুড এনজয় দি মেজরিটি অফ দি ফ্লোর, অর্থাৎ সেটা অ্যাসেম্বলির ক্ষেত্রে হতে পারে, সেটা লোকসভার ক্ষেত্রে হতে পারে। এবার কাউন্সিল অফ মিনিস্টার্সের কোনো কারণে তারা কনফিডেন্স হারালো,
হাউসের, তাহলে হাউস পড়ে যাবে। এবার এই প্রস্তাব অনুযায়ী, অন্তত নীতি আয়োগ যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব অনুযায়ী বাকি যদি থাকে 2 বছর, সেই 2 বছর তখন সেটা গভর্নর চালাবেন। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে যদি এটা হয় তাহলে রাষ্ট্রপতি চালাবেন। তাহলে আমাদের সংবিধান লেখা শুরুই হয়েছে এই কথা দিয়ে, উই দ্য পিপল, আমরা আমাদের সংবিধান তৈরি করছি। তাহলে এই উই দ্য পিপল আর রইল না, তার বদলে এক ব্যক্তির প্রশ্ন চলে আসলো। এবং এই এক ব্যক্তি কেন্দ্রিক সেই প্রাচীনকালের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় যেমন রাজা থাকতো, সম্রাট থাকতো, সেই ব্যবস্থা ফেরত আনবার জন্য এই প্রস্তাবটা আসলে আনা হয়েছে। এর পিছনে আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। সেই জন্যে আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের দেশের বহুত্ববাদ, আমাদের দেশের গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল ভিত্তি জনগণ, তাকে অস্বীকার করার চেষ্টাই হয়েছে এই যে প্রস্তাবিত আইন, সেই প্রস্তাবিত আইনে। এই জন্যই এর সর্বাত্মক বিরোধিতা করতে হবে যদি ভারতবর্ষের সংবিধান তাকে রক্ষা করতে হয়। এইটা একটা কথা বিজেপি এবং সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে বারবার করেই, যে প্রথমে মানে প্রথম ভোট শুরু হওয়ার পরে 67 পর্যন্ত বিধানসভা বা সারা দেশের বিধানসভাগুলো বা লোকসভার ভোট এগুলো একই বছরে বা একই সময়ে হয়েছে। এরা এই যুক্তিটা বারবার করে দিচ্ছে। তার পরবর্তীকালে সরকার পড়ে যাওয়া, সরকার ভাঙা ইত্যাদির কারণে তারপরে বিভিন্ন সময় ভোট হতে থাকে। তো সেক্ষেত্রে সিপিআইএম এই যে পরিবর্তন হলো, পরিবর্তনটা বাস্তব কারণ ছিল, সেটাকে কিভাবে? আসলে আমাদের দেশের সংবিধানে সবাই জানেন আপনারা যে 356 নামে একটি ধারা আছে। এই ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে ইচ্ছে মতো ভেঙে দিতে পারে। এমনকি একটা রাজ্য সরকার তার যদি সংখ্যাগরিষ্ঠতা থাকে তাহলেও ভেঙে দিতে পারে। প্রথম এটা হয় 1957 সালে কেরালাতে কমিউনিস্টদের যে সরকার ইএমএস নাম্বুদ্রিপাতের নেতৃত্বে তৈরি হয়েছিল, সেটাকে 59 সালে ভেঙে দেওয়া হয়। ফলে তখন মধ্যবর্তী নির্বাচনের প্রসঙ্গ আসে। এর পরেও বিভিন্ন সময়তে এই ধরনের মধ্যবর্তী নির্বাচনের প্রশ্ন এসছে। ফলে ধীরে ধীরে স্বাভাবিক এটা 47 সালে প্রথম, ফলে কিছুটা কন্টিনিউটি থাকে। কিন্তু এক দলের যে গোটা ভারতবর্ষ জুড়ে এক ছত্রাধিপতি, তারা থাকে না। বিভিন্ন আঞ্চলিক দল তৈরি হয়, বিভিন্ন বিকল্প জাতীয় দল তৈরি হয়। ফলে এই জাতীয় এবং আঞ্চলিক দলগুলোর শক্তি বৃদ্ধির সাথে সাথে এই একদলীয় একছত্রা অধিপতি আর একটি দল না থাকার জন্যে অন্য অন্য দলও সরকার তৈরি করতে শুরু করে। এটা স্বাধীনতার 15, 17, 18 বছরের মাথা থেকেই হতে শুরু করে। সেই জন্যই ঘটনাচক্রে এটা 60-এর দশকের মাঝামাঝি বা 60-এর দশকের গোড়ায় শুরু হয়েছে। এবং এটাই তো ভারতবর্ষের গণতন্ত্র, যে ভারতবর্ষে কি একটাই দল থাকবে, যেটা বিজেপি বলছে এক দেশ এক দল এক জাতি এক ধর্ম এক ভাষা। এদেশ থাকবে নাকি? এদেশটাকে কি ওরা আর একটা মৌলবাদী শাসিত সন্ত্রাসবাদ শাসিত পাকিস্তান বানাতে চাইছে? কিন্তু এটা দেখাই যাচ্ছে, এমনি সংখ্যার হিসেবেই বোঝা যাচ্ছে যে দুটি বিল শোনা যাচ্ছে, যে দুটি বিল আনবে, দুটি বিল আনতে হবে। সংবিধান বিশেষজ্ঞরাও কেউ কেউ এটা বলছেন। তার একটিতে হচ্ছে যে সংবিধানের 5টি ধারা বদলাতে হবে, আর অপরটিতে আনতে হবে সেটা হচ্ছে যেহেতু বলা হচ্ছে যে 100 দিনের মধ্যে বা সে বছরেই পঞ্চায়েত এবং পৌরসভার ভোটগুলোও করাতে হবে, তাহলে পরে আরেকটা বিল এনে সেটাকেও পাশ করাতে হবে। তারপরে আবার রাজ্যগুলোতে অর্ধেক রাজ্যে সেটাকে আবার পাশ করাতে হবে, যেহেতু রাজ্যের আইনে সেগুলো শাসিত হয়। এখন সংবিধান সংসদের জন্য তো মেজরিটি লাগবে, 2/3 মেজরিটি লাগবে, 2/3 মেজরিটি লাগবে। তার ধারে কাছে দুটোর হাউসেই নেই, এবং এখনই যে ব্রেক করে গিয়ে চলে যাবে বিজেপির দিকে এরকম কোনো রাজনৈতিক ইঙ্গিতও নেই। তারপরেও যে শীতকালীন অধিবেশনে দুটি বিল আনার কথা বলা হচ্ছে, বা হয়তো তার কিছু পরেই তাতে আনবে, এটাকে একটা রাজনৈতিক এজেন্ডা করা হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যটা কি? প্রথম কথা, সংবিধানের সাধারণ সংশোধনে এসব হবে না। সংশোধনের প্রস্তাবনাকে সংশোধন করবে কিভাবে? ওখানে তো বলা আছে উই দ্য পিপল। তাহলে এই মধ্যপথে যদি একটা সরকার, ধরা যাক লোকসভা নির্বাচন, পরবর্তী লোকসভা নির্বাচন আবার আমাদের হবে 2029 সালে, তাহলে তার সঙ্গে আমি যদি সব বিধানসভার নির্বাচন করতে চাই,
এইবার যার বিধানসভার মেয়াদ, এখানে দেখবেন একটা প্রস্তাবে বলা হয়েছে, যা ড্রাফটে অন্তত নীতি আয়োগ ফেলেছিল, যে অর্ধেকের বেশি সময় যদি হয় তাহলে বাকি সময়টা অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে কাউন্সিল অফ মিনিস্টার্স তৈরি করে রাজ্যপাল চালাবেন, স্টেট অ্যাসেম্বলি, সেন্ট্রাল গভর্নমেন্ট হলে রাষ্ট্রপতি, তিনি তার কাউন্সিল অফ মিনিস্টার্স তৈরি করে চালাবেন। তাহলে 2 বছর ধরে উই দ্য পিপল আর থাকলো না তো? কিন্তু 2 বছর ধরে তো রাষ্ট্রপতি থাকলেন, 2 বছর ধরে তো গভর্নর থাকলেন। এখন কিন্তু তা না, আপনি রাষ্ট্রপতি শাসন যতদিন ইচ্ছে চালাতে পারেন না। রাষ্ট্রপতি শাসনের একটা নির্দিষ্ট সময় আছে, তার মধ্যে করতে হবে। ওরা এটা আনতে চাইছে অন্য কিছুই না। এই যে ওদের এক দেশ, এক ধর্ম, এক ভাষা, এক সংস্কৃতি চাপিয়ে দিতে চাইছে, তার একটা এক্সারসাইজ করে ওরা দেখে নিতে চাইছে যে দেশের মানুষ একে কতটা প্রতিরোধ করতে পারে। যেমন 370 ধারা জারি করে কাশ্মীরের রাজ্য সরকারের তার যে মর্যাদা কেড়ে নিয়ে তারা টেস্ট কেস করেছিল যে ভারতবর্ষে ইচ্ছে মতো সংবিধানকে দুমড়ে মুচড়ে ফেলা যদি চেষ্টা চলে তাহলে মানুষ কতটা প্রতিরোধ করতে পারে। টেস্ট কেস হিসেবে কাশ্মীর করেছিল। গোটা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে এবং প্রতিবাদের ফলে আপকি বার 400 বারের বদলে 250 ছুঁতে পারলো না এইবার। ফলে ওরা বুঝেছে, ফলে এটাও টেস্ট কেস হিসেবে তারা আনবার চেষ্টা করছে। আসল উদ্দেশ্য হচ্ছে ওইটাই যে তারা ধর্মের ভিত্তিতে মৌলবাদ শাসিত রাষ্ট্র তৈরি করতে চায়, ভারতবর্ষকে আবার 1000 বছর পিছনের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা নিয়ে যাওয়ার আরএসএসের যে উদ্দেশ্য সেইটা চরিতার্থ করবার জন্য জেনে বুঝে পাশ হবে না, জেনে বুঝেও এটা আনছে। দেশের মানুষকে আসল এজেন্ডার থেকে চোখ ঘুরিয়ে দেবে। পেট্রোল ডিজেলের এত দাম কেন, জিনিসের এত দাম কেন, বেকারত্ব কেন, গোটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, দেশের অর্থনীতির এই বেহাল অবস্থা কেন, এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই তারা ইচ্ছাকৃতভাবে নিজেদের এজেন্ডায় দেশ চালাতে চাইছে। কোবিন্দ কমিটি যে সুপারিশ দিয়েছে এবং যেই সুপারিশ হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা গ্রহণও করেছে, তাতে কথাটা বলা হচ্ছে যে মাঝপথে যদি কোনো সরকার পড়ে যায়, আপনি যেটা বলছেন যে সমর্থন না থাকলে, গরিষ্ঠতা ফ্লোরে যদি না থাকে হাউসে, তাহলে সরকার পড়ে যাবে। সেক্ষেত্রে ভোট হবে, অন্তর্বর্তীকালীন নির্বাচন হবে, কিন্তু সেই সরকারের মেয়াদ 5 বছর হবে না। বাকি যে সময়টুকু ছিল এক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 50% ডেডলাইন একটা করা হয়েছে, অর্থাৎ 5 বছরের মেয়াদ যদি 2.5 বছর সম্পন্ন হয়ে থাকে, বাকি 2.5 বছর গভর্নর চালাবেন বা প্রেসিডেন্ট চালাবেন। আর যদি 2.5 বছরের বেশি মেয়াদ থাকে তখন একটা মধ্যবর্তী নির্বাচন হবে। সেই মধ্যবর্তী নির্বাচন সেইটা তখন 3 বছর হতে পারে, সেটা 4 বছর হতে পারে যদি 1 বছরের মাথায় ভাঙে। আচ্ছা, পরিষ্কার কনস্টিটিউশনে লিখে দেওয়া আছে ফর 5 ইয়ার্স এবার একটা সরকার তৈরি হচ্ছে, তাহলে সেটাকে তুমি কেন 3 বছরে আনবে? তোমার অধিকার আছে নাকি? মানুষ ভোট দিচ্ছে, তখন এই ঘন ঘন ভোটে অসুবিধা হবে না? মানে এক দেশের এক ভোটের তো তাহলে থাকছে না, তাহলে তোমার তখন তো আরো ঘন ঘন ভোট হবে। তাহলে কত ঘন ঘন লোকসভার ভোট হবে? ধরা যাক 2 বছর 2.5 বছরের মাথায় গিয়ে একটা লোকসভা ভাঙলো, 2 বছর 4 মাসের মাথায় গিয়ে, তার মানে আপনাকে ঠিক আবার 2 বছর 8 মাসের মাথায় গিয়ে আর একটা নির্বাচন করতে হচ্ছে। আবার সেটা গিয়ে 2 বছর 4 মাস হয়নি আমাদের দেশে। 96 সালে, 98 সালে, 99 সালে পরপর আমাদের হয়নি, আমাদের রাজ্যে হয়নি, 67 সালে, 69 সালে, 71 সালে। ফলে এটা ভারতীয় গণতন্ত্রের চলবার পথের অবশ্যম্ভাবী অঙ্গ। এই অঙ্গকে মেনে নিয়েই, ভারতের বর্ষের বাস্তবতাকে মেনে নিয়েই আমাদের দেশের গণতন্ত্রকে চালাতে হবে। এটাই আমাদের দেশের সংবিধান বলছে। এই জন্যই কিন্তু আমরা আমাদের দেশের গণতন্ত্রকে স্বাধীনতার এতদিন পরে প্রায় আনইন্টারাপ্টেড অবস্থায় চালাতে পেরেছি। আমাদের প্রতিবেশী সব দেশ বা আমাদের সমসাময়িক সময় যারা স্বাধীনতা অর্জন করেছে, তারা এই দীর্ঘ সময় ধরে সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিকভাবে থাকতে পারেনি। আপনি উল্লেখও করেছেন বলবার সময় যে আরএসএস এর একটি এককেন্দ্রিক রাষ্ট্র গঠনের যে প্রয়াস, সেই দিকে বিভিন্ন পদক্ষেপ নিতে থাকে, কোনোটা টেস্ট কেস করে দেখতে থাকে, কোনোটা প্রয়োগ করে আর একটু জোরালো করে। এটা সেই দিকে। আরেকটি কথাও আসছে যে বহুত্বের যে ধারণা আছে সংবিধানে, সেই বহুত্ব বর্জিত একটি ধারণাকে, সেটাকে আরও বেশি জোরালো করার প্রয়াস। এটা যদি আর একটু ব্যাখ্যা করেন। দেখুন, ওদের হিন্দুত্ব মানে কিন্তু এর সঙ্গে হিন্দু ধর্মের কোনো তফাৎ নেই। ধরুন একজন বেড়াতে মিল নেই, কোনো মিলই নেই।
ধরুন একজন বেড়াতে গেছে আগরতলা, আর একজন বেড়াতে গেল খাটের তলা, এই দুটোর ভেতর যেরকম তফাৎ, তেমনি হিন্দু ধর্ম আর হিন্দুত্বের মধ্যে তফাৎটাই। হিন্দুত্ব হচ্ছে একটা রাজনৈতিক প্রকল্প, যেটা সাভারকার নিজে ব্যাখ্যা করে বলেছেন। ওর যে বই, যেখানে প্রথম উনি হিন্দুত্ব ব্যাখ্যা করেন, সেখানে মন্দিরের কথা কোথাও নেই, উপাসনালয়ের কথা কোথাও নেই, ঈশ্বরের ভজনা করবার কথা কোথাও নেই, ওখানে ক্ষমতা কিভাবে দখল করবে এবং এক সংস্কৃতি সবার উপর চাপিয়ে দেবো। হিন্দুত্বকে তিনি একটি কালচারাল ডেফিনেশন, এটা সাংস্কৃতিক ডেফিনেশনে হিসেবে উল্লেখ করবার চেষ্টা করেছেন, যেটা হচ্ছে আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার ধারণার সম্পূর্ণ বিপরীত। আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার ধারণা কি? ধর্মনিরপেক্ষতা মানে নাস্তিকতা নয়। ধর্মনিরপেক্ষতা মানে যে যার ধর্ম পালন করবে। ধর্মনিরপেক্ষতার নামে যে যার ভাষায় কথা বলতে পারবে এবং প্রত্যেকের সমান অধিকার। দেখবেন গত পরশুও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা কথা বলেছেন, ধর্মনিরপেক্ষতার অর্থ বাঁচো এবং বাঁচতে দাও। যদিও তিনি আবার কিছুদিন আগে উল্টো একটা কথা, বিচিত্র কথা বলেছেন, হ্যাঁ, ঈশ্বরের নাকি তাকে রাস্তা দেখিয়েছে রাম মন্দির রায়। সংবিধান রাস্তা দেখায় না ভারতবর্ষের প্রধান বিচারপতিকে, যদি অন্য কেউ তার ধর্ম বিশ্বাস যদি রাস্তা দেখায়, এর চেয়ে বিপজ্জনক আর কিছু হতে পারে না ভারতীয় বিচার ব্যবস্থা এবং ভারতীয় গণতন্ত্রের পক্ষে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এই প্রসঙ্গে এই জন্যই বললাম যে এই রাস্তাটাই আরএসএস দেখাতে চায়, যে বিচার ব্যবস্থাও চলবে একটা নির্দিষ্ট তাদের ভাবনা অনুযায়ী, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী না। ভারতবর্ষের পার্লামেন্ট, সেই পার্লামেন্ট চলবে একটা ভাবনা অনুযায়ী। যা কাশ্মীরের লোক ভাববে তাই মণিপুরের লোককে ভাবতে হবে, যা ভাববে গুজরাটের লোক তাই ভাবতে হবে বাংলার লোককে। এটা কখনো ভারতবর্ষে হয় না। তাহলে এদেশ এক থাকবে না। আরে বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদেরকে বহু দেশ তো জিজ্ঞাসা করে, এত ভাষা এত ধর্ম নিয়ে তোমরা একসঙ্গে আছো কি করে? কারণ অন্য দেশ তারা মারপিট করেছে ভাষা ধর্ম নিয়ে, আমরা আছি কি করে? একটাই কারণে, আমার দেশে প্রত্যেক মানুষের নিজের ধর্মে বিশ্বাস রাখবার সমান অধিকার আছে, আর নিজের মাতৃভাষায় কথা বলবার সমান অধিকার আছে। যতদিন এটা থাকবে দেশ ঐক্যবদ্ধ। যেদিন আমরা গায়ের জোরে একের ভাষা একের ধর্ম অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করব, দেশে আগুন জ্বলবে, যেটা জ্বালাবার চেষ্টা করছে আরএসএস। আর তারই একটা পদক্ষেপ হচ্ছে এই ওয়ান নেশন ওয়ান ভোট। এখন কেন্দ্রীয় কমিটি, সিপিআইএম কেন্দ্রীয় কমিটি এই প্রশ্নে সমস্ত গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে আস্থাশীল এমন সমস্ত শক্তিকে এর বিরোধিতায় নামার আহ্বান জানিয়েছে, আবেদন জানিয়েছে এবং নিজে প্রয়াস নেবে বলেও বলছে রাজনৈতিক স্তরে। আরেকটা হচ্ছে যে আন্দোলনের স্তর, প্রচারের স্তর ডাক দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এটা কিভাবে হবে, মানে প্রচার আন্দোলন রাজনৈতিক স্তরে আপনাদের সক্রিয়তা পরিকল্পনা এটা কিভাবে হবে, কি হবে? দেখুন, ভারতবর্ষের গণতন্ত্র বলে না, পৃথিবীর ইতিহাসে গণতন্ত্র কোনোদিন রাষ্ট্র রক্ষা করেনি। রাষ্ট্র গণতান্ত্রিক ব্যবস্থা চালাতে বাধ্য হয়েছে মানুষের চাপে। মানুষ গণতন্ত্র তৈরি করে, মানুষ গণতন্ত্রকে রক্ষা করে। সেই ক্ষেত্রে সংসদীয় ব্যবস্থাকে গণতন্ত্রের পক্ষে রাখা, বিচার ব্যবস্থাকে গণতন্ত্রের পক্ষে রাখা, দেশের সংবিধানকে গণতন্ত্রের পক্ষে রাখা, এই সমস্তটাই হচ্ছে মানুষ তৈরি করে। ফলে মানুষকে নিয়ে এই আন্দোলন আমরা কতটা করতে পারবো তার উপর নির্ভর করবে আমরা এই ভারতবর্ষকে টুকরো করার যে ভাবনা, সেই টুকরো করবার ভাবনাকে কতটা প্রতিহত করতে পারবো। খানিকটা পারা গেছে গত নির্বাচনে, সবটা না পারা গেলেও। তেমনি একইভাবে এই আন্দোলনটা আমাদের থামিয়ে দিলে হবে না, এই আন্দোলনটা আরও বাড়াতে হবে এবং সমস্ত সমমনোভাবাপন্ন রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, নানান সংগঠন, নানান ব্যক্তি, এদের প্রত্যেককে আমাদের জড়ো করতে হবে ভারতের মূল ভাবনা থেকে ভারতকে বিচ্যুত করবার যে উদ্যোগ, সেই উদ্যোগের প্রশ্নে। এইটাই হচ্ছে আমাদের কথা। সেই জন্যে আমরা প্রচারের, যেমন একদিকে সংসদীয় ব্যবস্থার মধ্যে সমস্ত বিজেপি বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য এবং সমন্বয় তৈরি করে ঐক্যবদ্ধভাবে পার্লামেন্টের ভেতরের বিরোধিতা করা, আর বাইরে সমস্ত গণতন্ত্রপ্রিয় দেশপ্রেমী মানুষ এবং যারা বহুত্ববাদে বিশ্বাসী মানুষ, তাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে এর পক্ষে ব্যাপক জনমত, গণ আন্দোলন তৈরি করাও হচ্ছে আমাদের লক্ষ্য। এবার দেখা যাক সেই কাজটা আমরা কতটা করতে পারি। ঠিক আছে, আমরা আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য।
আমরা মোটামুটি বিশদে বুঝতে পারছি বা শুনতে পারলাম যে কেন সিপিআইএম এই অবস্থান নিয়েছে। এখানে দর্শকদের ধন্যবাদ, শ্রমিক লাহিড়ীকেও